এদিকে সন্ধ্যায় শেখ হাসিনাকে সুখবর দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের হস্তক্ষেপে ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা। সংসদে অপমানিত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ট্রাম্পের এই গ্রিন সিগন্যাল কি শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরাতে পারবে? দিল্লির আশ্রয়ে থাকা শেখ হাসিনা কি তবে ট্রাম্প মোদির রসায়নের ওপর ভর করে আবার ফিরছেন ঢাকায়? মোদি কি ট্রাম্পকে রাজি করাতে পেরেছেন? শেখ হাসিনা কি ফিরতে পারবেন? তারেক রহমানকে এইচএসসি ফেল প্রধানমন্ত্রী বললেন জামায়াত আমির। জামায়াত আমির শফিকুর রহমান মাইক্রোফোনে, এবং তিনি বলছেন, মাননীয় স্পিকার, আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই একজন এইচএসসি ফেল প্রধানমন্ত্রী কিভাবে দেশ চালাবেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলো, আন্দোলন চাঙ্গা করা হলো, এক ধরনের নাটক সাজানো হলো যে তোমরা আন্দোলন করবে, সেই আন্দোলনের চাপে পড়ে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের যে ব্যাপার সেই ব্যাপারগুলোতে সিদ্ধান্ত নেব। সেই আন্দোলনে হাসনাত আবদুল্লাহর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ভেতরে কি বড় কোনো কালো বিড়াল লুকিয়ে আছে, যে কালো বিড়ালটা উন্মুক্ত হয়ে গেলে অনেক কিছু না জানা তথ্য আমরা জেনে যেতে পারি? একমাত্র ব্যারিস্টার সুমনের কাছে, তার জনপ্রিয়তার কাছে হেরে গেল জনাব 10% তারেক রহমানের দল বিএনপি, কারণ তার জনপ্রিয়তাকে বিএনপি ভয় পেয়েছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমরা সবাই আপনাকে ভালোবাসি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঠিক এই কথাটিই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ 40 মিনিটের এক রুদ্ধশ্বাস ফোনালাপ। সাধারণ দৃষ্টিতে আলোচনা মধ্যপ্রাচ্য আর দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে মনে হলেও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বইতে শুরু করেছে ভিন্ন হাওয়া। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ফোনালাপ কি বড় কোনো ঝড়ের পূর্বাভাস? দিল্লির আশ্রয়ে থাকা শেখ হাসিনা কি তবে ট্রাম্প মোদির রসায়নের ওপর ভর করে আবার ফিরছেন ঢাকায়, নাকি বাংলাদেশের ওপর আমেরিকার নিয়ন্ত্রণ আরও কঠোর হতে যাচ্ছে? 14 এপ্রিল বাংলাদেশ যখন বাংলা নববর্ষ উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রায় 40 মিনিট কথা হয়। হোয়াইট হাউস থেকে জানানো হয় আলোচনা হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে। কিন্তু কূটনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের একটি মন্তব্য। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প মোদিকে নিয়মিত সব কিছু খবর জানান। ভাবুন তো, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষটি ভারতের প্রধানমন্ত্রীকে বলছেন, উই অল লাভ ইউ, অর্থাৎ আমরা সবাই আপনাকে ভালোবাসি। এই ভালোবাসা কি কেবল ব্যক্তিগত, নাকি এর আড়ালে লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ায় ভারতের হাতকে শক্তিশালী করার কোনো গোপন গ্রিন সিগন্যাল? চলুন একটু পেছনে ফিরে তাকানো যাক। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘ 16 বছরের আওয়ামী লীগের শাসনের। রাজনৈতিক মহলে একটি বড় অংশ বিশ্বাস করে জো বাইডেন প্রশাসনের প্রত্যক্ষ চাপ আর পরিকল্পনায় ছিল এই পরিবর্তনের মূল কারিগর। বাইডেন জামানায় ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সাথে আমেরিকার সখ্যতা পৌঁছে যায় অনন্য উচ্চতায়। সবাই ভেবেছিল ট্রাম্প ক্ষমতায় এলে হয়তো পাশার দান উল্টে যাবে, কারণ ট্রাম্প আর মোদির বন্ধুত্ব দীর্ঘদিনের। 2025 সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প যখন হোয়াইট হাউসে মোদিকে পাশে বসিয়ে বলেছিলেন, বাংলাদেশ ইস্যু আমি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছেড়ে দেব, তখন আওয়ামী লীগ শিবিরের আশার আলো জ্বলে উঠেছিল। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পরও দিল্লির সাথে ওয়াশিংটনের সম্পর্ক নানা ইস্যুতে টানাপোড়েন দেখা দেয়। আর বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার ভারতের সাথে একের পর এক তিক্ততা বাড়িয়েই চলেছিল। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার ডেমোক্র্যাটদের যে মাস্টার প্ল্যান বাংলাদেশে কার্যকর হয়েছে তা এতই সুসংগঠিত যে ভারত সেখানে কার্যত কোনো ভূমিকাই রাখতে পারছিল না। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, দলটিকে ছাড়াই নির্বাচন হয়েছে এবং বিএনপি ক্ষমতায় বসেছে। শেখ হাসিনা দিল্লিতে বসে বারবার ফেরার ঘোষণা দিলেও মাঠের পরিস্থিতি ছিল প্রতিকূল, কারণ ওয়াশিংটনে গ্রিন সিগন্যাল ছাড়া দিল্লির পক্ষে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তাহলে ট্রাম্প মোদির এই 40 মিনিটের ফোনালাপ কেন এখন গুরুত্বপূর্ণ? প্রথমত, ট্রাম্পের সেই ভালোবাসা প্রকাশের অর্থ হলো
ট্রাম্প প্রশাসন এখন ভারতকে দক্ষিণ এশিয়ার লিডার হিসাবে পূর্ণ স্বীকৃতি দিচ্ছে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনার আড়ালে বাংলাদেশ ইস্যু অবধারিতভাবে এসেছে। কারণ দক্ষিণ এশিয়ায় ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে আমেরিকার কৌশলগত ক্ষতি। তৃতীয়ত, বাংলাদেশ যদি চীনের সঙ্গে বেশি ঘনিষ্ঠ হয় বা রাজনৈতিক স্বার্থের সাথে না মেলে, তবে ট্রাম্প খুব সহজেই ভারতকে বলবেন আপনারাই ব্যবস্থা নিন। এখন প্রশ্ন হলো, মোদি কি ট্রাম্পকে রাজি করাতে পেরেছেন? শেখ হাসিনা কি ফিরতে পারবেন? সমীকরণটি কিন্তু জটিল। মোদি যদি ট্রাম্পকে বোঝাতে পারেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তবে আমেরিকা হয়তো ভারতের ওপর থেকে চাপ কমিয়ে নেবে। যদি ট্রাম্পের আমেরিকা বাংলাদেশকে নিয়ে ভারতের বিকল্প কার্ড খেলতে রাজি হয়, তবে শেখ হাসিনা হয়তো সরাসরি ক্ষমতায় না ফিরলেও আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার একটি পথ তৈরি হতে পারে। আর সেই পথ ধরেই শেখ হাসিনার ফেরা সম্ভব। তবে মনে রাখতে হবে, বাংলাদেশের বর্তমান সরকার এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি এখন আমেরিকার সরাসরি সমর্থনে কাজ করছে। এই দেয়াল টপকানো শেখ হাসিনার জন্য খুব একটা সহজ হবে না। ভূরাজনীতিতে চিরস্থায়ী কোনো বন্ধু নেই কোনো চিরস্থায়ী শত্রু। আজ ট্রাম্প যে ভালোবাসা মোদির প্রতি দেখাচ্ছেন, তার ফলশ্রুতিতে বাংলাদেশের মাটিতে কোনো বড় পরিবর্তন আসে কিনা তা দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে এটুকু নিশ্চিত, ওয়াশিংটন এবং দিল্লির রসায়ন যতটা গাঢ় হবে, ঢাকার রাজনীতিতে ভারতের প্রভাব ততটাই শক্তিশালী হবে। আর সেই প্রভাবের চাবিকাঠি কার হাতে থাকবে, তারেক রহমান নাকি শেখ হাসিনার? উত্তরটা লুকিয়ে আছে হোয়াইট হাউস আর দিল্লির সাউথ ব্লকের গোপন নথিতে। আপনার কি মনে হয়, ট্রাম্পের এই গ্রিন সিগন্যাল কি শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরাতে পারবে? দর্শক, 2025-এর মে মাসে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠল, আন্দোলন চাঙ্গা করা হলো, এক ধরনের নাটক সাজানো হলো যে তোমরা আন্দোলন করবে, সেই আন্দোলনের চাপে পড়ে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের যে ব্যাপার সেই ব্যাপারগুলোতে সিদ্ধান্ত নেব। এবং সেই আন্দোলনের দায়িত্ব দেওয়া হলো হাসনাত আবদুল্লাহকে। তিনি নেতৃত্ব দিলেন, যমুনার সামনে গিয়ে আন্দোলন করলেন। যমুনার সামনে কোনো ধরনের আন্দোলন, সভা সমাবেশ এগুলো নিষিদ্ধ ছিল, কিন্তু তারা গিয়ে অবলীলায় আন্দোলন করতে পারলেন। তাদের উপরে ওয়াসার পানির গাড়ি এনে শীতল বৃষ্টি দেওয়া হলো যেন আন্দোলনে তারা কাহিল হতে না পারে। এরকম একটা নাটক মঞ্চস্থ করে প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলো মে মাসের 12 তারিখে। 12ই মে এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো, আওয়ামী লীগ সহ সমস্ত অঙ্গ সংগঠনের। তার আগেই 2024-এই ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। এই যে প্রজ্ঞাপন জারি করা হলো, তার আগে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি করা হলো আইন সংশোধন করে, সেইটার প্রেক্ষাপটে এটা করা হলো। সেই যে নেতৃত্ব দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ, সেই নেতৃত্ব নিয়ে এবার প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলেছেন সাবেক গণ অধিকার পরিষদ নেতা এবং বর্তমান বিএনপির নেতা রাশেদ খান, যিনি ঝিনাইদহ থেকে নির্বাচন করে পরাজিত হয়েছেন। রাশেদ খান এই নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে হাসনাত আবদুল্লাহর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার সেই সময়ের ভূমিকা নাকি প্রশ্নবিদ্ধ ছিল এবং প্রশ্নবিদ্ধ ভূমিকাকে জাস্টিফাই করার জন্য পরবর্তীতে শেখ হাসিনার নিষিদ্ধ করা, শেখ হাসিনার দলের নিষিদ্ধ করার এই আন্দোলনের ভারটা তার উপরে দেওয়া হয় যেন ওই কলঙ্কমুক্ত তিনি হতে পারেন। হঠাৎ করে রাশেদ খান এই ধরনের তির্যক মন্তব্য কেন করলেন, চলুন একটু জেনে দেখব এই ভিডিওতে। সত্যিই হাসনাত আবদুল্লাহর কোনো দুর্বলতা ছিল কিনা ওই আন্দোলনে? যদিও আমরা জানি যে একসময় ছাত্রলীগের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং ছাত্রলীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা এই ব্যাপারগুলোতে বহু তার ফেসবুক পোস্ট দেখা যায় এবং বঙ্গবন্ধুর জন্মদিনে তিনি দৈনিক ইত্তেফাকে বিশেষ লেখাও লিখেছিলেন। এখন সেগুলো অতীত, এখন তারা বঙ্গবন্ধুর কবর রচনা করতে চান প্রতি মুহূর্তে। যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন, তারপরে আমরা রাশেদ খানের ফেসবুক পোস্টে যাব। যুগান্তর বলছে, কেন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন হাসনাত? কারণ জানালেন রাশেদ। কেন তুলেন? গণঅভ্যুত্থানের রহস্যজনক ভূমিকার কাফফারা হিসেবে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। অর্থাৎ গণ আন্দোলনে তার ভূমিকা সন্দেহজনক ছিল, সেই সন্দেহজনক ভূমিকার কাফফারা হিসেবে এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন তিনি, এটা রাশেদ খান দাবি করছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় গিয়ে প্রশ্নের মুখে যখন পড়েছেন হাসনাত আবদুল্লাহ, সেটিকে ইঙ্গিত করে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই দাবি করেন রাশেদ খান। রাশেদ খানের ফেসবুক পোস্টটা আপনারা দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন। পোস্টে রাশেদ লেখেন, হাসনাত আবদুল্লাহকে সেনা প্রধান নাকি রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিল, সেটি আবার তিনি খোলাসা করে বাহুবাহু পেয়েছে।
খুব ভালো কথা, তারা রিফাইন্ড আওয়ামী লীগ চায় না, কিন্তু এনসিপির কেউ কেউ দাবি করছে আওয়ামী লীগ নেতা সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মঞ্জুর আলম, যিনি 2016 সাল থেকে আওয়ামী লীগ, 2020 সালে আওয়ামী লীগের সিটি কর্পোরেশনের নির্বাচন করার, প্রথমে এমপি তারপরে সিটি কর্পোরেশনের নির্বাচন করার নমিনেশন তুলেছিলেন, তিনি এনসিপির হয়ে সিটি কর্পোরেশনের নির্বাচন করবেন বলে হাসনাত আব্দুল্লাহ তার বাসায় গিয়েছিলেন। যাই হোক, আবার তাকে বলা হচ্ছে যে সে বিএনপি করত। ঠিক আছে, তিনি মাঝখানে কিছুদিন বিএনপি করেছিলেন, কিন্তু 2016 সাল থেকে শেখ হাসিনার পতন পর্যন্ত এবং আজ অবধি তিনি আওয়ামী লীগই করেন। একটা মানুষের সর্বশেষ পরিচয়ই তার পরিচয়। যেমন 90-এর আন্দোলনে শেখ হাসিনার অবদান আছে, তেমনি এটার জন্য কি 24-এর অপরাধ ক্ষমাযোগ্য? গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষে নির্বাচন করে তিনি ফেল করেছিলেন। এরপরেই একটু আলোচনার বাইরে ছিলেন, তিনি আলোচনায় আবার নতুন করে এসেছেন এই ফেসবুক পোস্ট দিয়ে। তিনি বলছেন যে সব মিলিয়ে ভোটের রাজনীতিতে যেহেতু সব দলেরই আওয়ামী লীগকে প্রয়োজন, সুতরাং আওয়ামী লীগকে গরিবের সুন্দরী বউ না বানিয়ে যদি রিফাইন্ড আওয়ামী লীগ করার সুযোগ দেওয়া হয়, সেটা কি হাসনাত আব্দুল্লাহ মানবে? যদি মানে, তাহলে মঞ্জুর আলমকে দলে নেওয়ার বিষয়টি সমর্থন দেওয়া যায়, না মানলে জুলাই যোদ্ধারা সমর্থন দেবে না, সেটি নিয়ে সমালোচনা করবে। আপনাকে বুঝতে হবে, একজন ইমামের গায়ে দাগ লাগলে দেখা যায় বেশি, সেটি নিয়ে হইচইও হয় বেশি। যেহেতু হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনের ইমাম বা আহ্বায়ক, এজন্যই তো এত কথা। যদিও গণ অভ্যুত্থানে ও কোটা সংস্কার আন্দোলনে তার রহস্যজনক ভূমিকা নিয়ে আজও সবার মনে প্রশ্ন আছে। শোনা যায় এই রহস্যের কাফফারা হিসেবে নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন। মানে ওই সময় তার ভূমিকা নাকি রহস্যজনক ছিল, সেটার কাফফারা হিসেবে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন শুরু করেন। এখন আওয়ামী লীগ নেতা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র, সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় যাওয়া আসা বাড়লে সেই রহস্য বারবার সামনে হাজির হবে। তবে বর্তমানে সব কিছুর একটা উত্তর, তিনি রিফাইন্ড আওয়ামী লীগ চান কিনা। যদি চান, তবে কিছু লোক রিফাইন্ড আওয়ামী লীগ করুক, কিছু লোক এনসিপি বা জামাতে যাক, কারো কোনো আপত্তি থাকবে না। এভাবেই রাশেদ খান তার ফেসবুকে লিখেছেন। অর্থাৎ ফেসবুকে তিনি বলতে চাচ্ছেন যে বর্তমানে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে এত কথা হচ্ছে, রিফাইন্ড আওয়ামী লীগ আসলে, আওয়ামী লীগ যদি রাজনীতিতে আসে, তাহলে হাসনাত আব্দুল্লাহকে মানবে? যদি মানে তাহলে ঠিক আছে, তিনি চট্টগ্রামের সাবেক মেয়রের বাড়িতে, আওয়ামী লীগ নেতা তার বাড়িতে গেলেন, তখন ফ্যাসিস্ট হচ্ছে না কিংবা ফ্যাসিস্টের দোষর হচ্ছে না। কিন্তু অন্য কেউ আওয়ামী লীগের কারো ব্যাপারে কোনো কথা বললে, কিংবা 72-এর সংবিধান নিয়ে কথা বললে, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে, সে আওয়ামী লীগের মানে দোষর হয়ে যাচ্ছে, ফ্যাসিস্টের দোষর হয়ে যাচ্ছে। এই যে স্ববিরোধিতা, এই স্ববিরোধিতার বিরুদ্ধেই রাশেদ খানের এই পোস্ট। কিন্তু তার এই পোস্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে হাসনাত আব্দুল্লাহর ওই 24-এর আন্দোলনে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন রাশেদ খান। ভেতরে কি বড় কোনো কালো বিড়াল লুকিয়ে আছে, যে কালো বিড়ালটা উন্মুক্ত হয়ে গেলে অনেক কিছু না জানা তথ্য আমরা জেনে যেতে পারি? রাশেদ খান কি সেই বিড়ালটাকে এখনও লুকিয়ে রাখতেই চাইছেন, নাকি কোনো একটা সুযোগের অপেক্ষায় রয়েছেন, সেই সুযোগে থলের বিড়ালটা পরিপূর্ণভাবে পুরোপুরি তিনি বের করে দেবেন যখন জাতি সব রহস্য খোলাসা হতে পারবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়, কি রহস্য লুকিয়ে আছে? আর কেনই বা কারো বেলায় ফ্যাসিস্টের দোষর, রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না, কবর রচনা করতে হবে, মুজিববাদেরই কবর রচনা করতে হবে, অথচ আওয়ামী লীগের এক নেতার বাড়িতে গোপনে গিয়ে মিটিং করছেন? ব্যাপারটা কিভাবে দেখা যায়? তারেক রহমানকে এইচএসসি ফেল প্রধানমন্ত্রী বললেন জামায়াত আমির। সংসদে আজ এমন একটি ঘটনা ঘটল যা পুরো দেশকে হতবাক করে দিয়েছে। জামায়াত আমির শফিকুর রহমান সংসদের মেঝেতে, মাইক্রোফোনের সামনে, এবং তিনি যা বললেন, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি বললেন এইচএসসি ফেল প্রধানমন্ত্রী। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এইচএসসি ফেল প্রধানমন্ত্রী। এবং শুধু বলেই ক্ষান্ত হননি, প্রমাণও দিয়েছেন। কেন তিনি এমন বলছেন, কিভাবে প্রমাণ হয় যে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নেই? এবং সেই প্রমাণ শুনে পুরো সংসদ নীরব, বিএনপি সাংসদরা মাথা নিচু, এবং জনগণ এখন বুঝছে কেন প্রধানমন্ত্রী সংসদে মুখ বন্ধ রেখে বসে থাকেন, কেন তিনি কথা বলেন না, কেন তিনি প্রশ্নের উত্তর দেন না। কারণ মুখ খুললেই ভুল, কথা বললেই অজ্ঞতা প্রকাশ, প্রশ্নের উত্তর দিলেই তথ্যগত ভুল। এবং সেই ভুলগুলো এতটাই মৌলিক, এতটাই প্রাথমিক যে একজন এইচএসসি পাস ছাত্রও করে না। দেখুন পুরো ঘটনা। প্রথমে বুঝুন কি হয়েছে। সংসদ প্রশ্নোত্তর পর্ব। জামায়াত আমির শফিকুর রহমান মাইক্রোফোনে, এবং তিনি বলছেন, মাননীয় স্পিকার, আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, একজন এইচএসসি ফেল প্রধানমন্ত্রী কিভাবে দেশ চালাবেন, যিনি ইতিহাস জানেন না, ভূগোল জানেন না, এমনকি শিক্ষা পরিভাষাও জানেন না, তিনি কিভাবে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন? এবং এরপর শফিকুর রহমান এক একে প্রমাণ দিতে শুরু করলেন। এবং সেই প্রমাণ শুনে পুরো সংসদ স্তব্ধ, কারণ প্রতিটি প্রমাণ ছিল তারেক রহমানের নিজের মুখের কথা, নিজের বক্তব্য, নিজের ভুল, যা তিনি জনসভায়, সংসদে, বিভিন্ন জায়গায় বলেছেন। এবং সেই ভুলগুলো এতটাই বড়, এতটাই মৌলিক যে কোনো শিক্ষিত মানুষ করতে পারে না। দেখুন কি ভুল। ভুল নম্বর 1, যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। সবচেয়ে বড় ভুল, ইতিহাসের ভুল।
তারেক রহমানের এক জনসভায় বলেছেন ১৯৭৯ সালে নির্বাচনের সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। শুনেছেন, ১৯৭৯ সালে মাওলানা ভাসানী জিয়াকে ধানের শীষ দিয়েছেন। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে। কি সেই সমস্যা? সমস্যা হলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মারা গেছেন ১৭ই নভেম্বর ১৯৭৬ সালে। হ্যাঁ, ১৯৭৬ সালে। এবং তারেক রহমান বলছেন ১৯৭৯ সালে তিনি জিয়াকে ধানের শীষ দিয়েছেন। মানে একজন মৃত মানুষ ৩ বছর পরে জিয়াকে ধানের শীষ দিয়েছেন। এটা কি ধরনের ইতিহাস? এটা কি ধরনের জ্ঞান? এবং এই ভুল করতে হলে কতটা অজ্ঞ হতে হয়, কতটা ইতিহাস না জানতে হয়। একজন মাধ্যমিক পাস ছাত্রও জানে মৃত মানুষ কিছু দিতে পারে না, কিন্তু প্রধানমন্ত্রী জানেন না। এবং এই ভুল করেছেন জনসভায়, হাজার হাজার মানুষের সামনে, ক্যামেরার সামনে। এবং তারপরেও কেউ তাকে থামায়নি। কারণ তার দলের কেউই জানে না, তারাও অজ্ঞ, তারাও শিক্ষিত নয়। ভুল নম্বর ২, দেশের সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের শিক্ষার মান। সংসদে প্রশ্নোত্তর পর্বে হুমাম কাদের চৌধুরী একটি প্রশ্ন করেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, এবং তারেক রহমান উত্তর দিচ্ছেন। এবং সেই উত্তরে তিনি বারবার বলছেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, প্রাথমিক বিশ্ববিদ্যালয়, একবার নয়, দুইবার নয়, 3 বার। বর্তমানে প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা। এবং এখানে সমস্যা কি? সমস্যা হলো প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলে কিছু নেই। প্রাথমিক বিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু প্রাথমিক বিশ্ববিদ্যালয় এটা কি? প্রাথমিক স্তরের বিশ্ববিদ্যালয়, কিন্ডারগার্টেন বিশ্ববিদ্যালয়। এবং এই ভুল একজন ক্লাস 5 পাস ছাত্রও করে না, কারণ সে জানে প্রাথমিক বিদ্যালয় মানে স্কুল, বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটি, দুটো আলাদা জিনিস। কিন্তু প্রধানমন্ত্রী জানেন না। এবং এই ভুল করেছেন সংসদে, সরাসরি প্রচারে, পুরো দেশের সামনে। এবং তারপরেও কেউ তাকে থামায়নি, কারণ তার দলের কেউই ধরতে পারেনি, তারাও জানে না। ভুল নম্বর ৩, ফরিদপুরের জনসভা। এবং তারেক রহমান বলছেন, প্রিয় ভাই বোনেরা, এই ফরিদপুরের চর অঞ্চলগুলো নিয়ে প্রচুর পরিমাণের সোয়াবিন চাষ হয় না? হ্যাঁ, সোয়াবিন চাষ হয় কি? হ্যাঁ না হয় না? এখানে সোয়াবিন চাষ হয় না, কম হয় কেন? ভুট্টা চাষ হয়, রাইট? হ্যাঁ, ভুট্টা চাষ হয়। এই ফরিদপুরের চর অঞ্চলে প্রচুর ভুট্টা চাষ হয়। এবং এখানে সমস্যা কি? সমস্যা হলো ফরিদপুর বিখ্যাত পাট এবং পেঁয়াজের জন্য। পাট, জুট এবং পেঁয়াজ, অনিয়ন। কিন্তু তারেক রহমান বলছেন পাট শিল্প, পাট রিডিং, পড়ার শিল্প, এবং ভুট্টা চাষ যেটা ফরিদপুরের প্রধান ফসল নয়। এবং এই ভুল করতে হলে কতটা অজ্ঞ হতে হয়। একজন প্রধানমন্ত্রী যদি তার দেশের বিভাগের প্রধান ফসল না জানেন, প্রধান শিল্প না জানেন, তাহলে তিনি কিভাবে সেই এলাকার উন্নয়ন করবেন, কিভাবে পরিকল্পনা করবেন? এবং এই ভুল একজন জেলা পর্যায়ের নেতাও করে না, কিন্তু প্রধানমন্ত্রী করছেন, কারণ তিনি জানেন না, তিনি পড়েননি, তিনি শিক্ষিত নন। এবং এই 3টি ভুল দেখিয়ে জামায়াত আমির বললেন, মাননীয় স্পিকার, এই ভুলগুলো দেখে আমি প্রশ্ন করছি, প্রধানমন্ত্রী যদি সত্যি স্নাতক হতেন, যদি সত্যি উচ্চশিক্ষিত হতেন, তাহলে কি এমন মৌলিক ভুল করতেন? একজন মৃত মানুষকে জীবিত বলা, এটা কি শিক্ষিত মানুষের ভুল? প্রাথমিক বিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় বলা, এটা কি স্নাতক ডিগ্রিধারীর ভুল? পাঠকে পাঠ বলা, এটা কি দেশ সম্পর্কে জ্ঞান আছে এমন মানুষের ভুল? না, এগুলো সেই মানুষের ভুল যিনি পড়েননি, যিনি জানেন না, যিনি শিক্ষিত নন। এবং তাই আমি বলছি, তিনি এইচএসসি ফেল প্রধানমন্ত্রী। এবং এই বক্তব্যের পর পুরো সংসদ নীরব, কেউ প্রতিবাদ করল না, কেউ খণ্ডন করল না, কারণ সবাই জানে এটা সত্য। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।